আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2025-এর 2 নম্বর বোর্ড কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। বারিক ট্রেডিং 2024-এ 31 ডিসেম্বর তারিখের র মিলটি নিম্নে দেওয়া হলো। র মিলের আইটেমগুলো আমরা পড়তেছি: টাকা বাদে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ভ্যাট চলিত হিসাব, মজুত পণ্য, মজুরি, উত্তোলন ও মূলধন, যন্ত্রপাতি, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 8% ঋণ 1/1/2024, 10% বিনিয়োগ, বেতন 10 মাস, ক্রয় ও বিক্রয় 15% ভ্যাট সহ, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য ব্যাংকে জমা দেওয়া আছে। এবং সমন্বয়ে বলা হয়েছে 1/7/2024 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত আছে, কিন্তু এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা ভুলবশত মজুরিতে অন্তর্ভুক্ত রয়েছে। সমন্বয় 2-তে বলা হয়েছে মোট অনুদান পাওনার পরিমাণ 4,000 টাকা, অনুদান পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। সমন্বয় 3-এ বলা হয়েছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। 6-এ বলা হয়েছে সম্পূর্ণ পণ্য মূল্যায়ন করা হয়েছে 59,000 টাকা। কত বলা হয়েছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। খতে বলা হয়েছে 2024 সালের মোট 1 লক্ষ টাকা ধরে নিট লাভ ক্ষতি নির্ণয় করো। গত বলা হয়েছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা বিবরণী, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো আমরা একটু বুঝি। সমন্বয় গুলা 2 ধরনের আছে, একটা হলো রেওয়া মিলের সমন্বয়, একটা হলো অঙ্কের নিচে যে সমন্বয় দেওয়া থাকে। রেওয়া মিলের সমন্বয় হলো 8% ঋণ 1/1/2024। এখানে ঋণের উপর কি করতে হবে আমার? সুদ ধরতে হবে পুরা বছরের। 1/1/2024 সেহেতু কি উল্লেখ করা আছে। 10% বিনিয়োগ 40,000 টাকা, এবং এখানে বিনিয়োগের উপর পুরো বছর সুদ ধরতে হইব। বেতন দেওয়া আছে 10 মাস, এখানে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। ক্রয় এবং বিক্রয় উপরে কি করতে হবে? ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ওইগুলো কি করতে হবে? ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিতে হবে এবং ভ্যাট চলিত হিসাবে ডেবিট এবং ক্রেডিট ব্যাট বিশ্লেষণ করে আর্থিক অবস্থা বিবরণীতে আমার কি করতে হবে? প্রদর্শন করতে হইব। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য এখানে অবলোপন আমরা দেখাবো ইজারা সম্পত্তির 1 বছরের। ওকে, গেল। এবং সমন্বয়গুলো আলোচনা করে এখানে আমি যন্ত্রপাতি ক্রয় কি করছি, ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ক্রয় থেকে বাদ যন্ত্রপাতির সাথে যোগ হইব। এবং এর সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, কি করতে হইব? মজুরি থেকে বাদ এবং যন্ত্রপাতির সাথে কি হইব? যোগ হইব। মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। র মিল আমরা দেখি অনাদায়ী পাওনা কত আছে, 1,000 টাকা। এখানে আমার নতুন অনাদায়ী পাওনা হইব কত? 1,000 টাকা। 1,000 টাকা চক করলে মোট অনাদায়ী পাওনা কত হইব? 4,000 টাকা হইব। এবং দেনাদারের কাছ থেকে অনাদায়ী পাওনা 1,000 টাকা বাদ দিয়ে কি করতে হইব? দেনাদার উপর 10% কি করতে হইব? অনাদায়ী পাওনা সঞ্চিত আমার ধরতে হইব। আদ্রপত্র অবশ্যই বাদ দেবো। এবং সম্পূর্ণ পণ্য 59,000 টাকা কি করবো আমরা? দুই দিকে দেখাবো, আর্থিক অবস্থা বিবরণী না বিক্রিত পণ্যের ব্যয়ের অধীনে কি করবো আমরা? দেখাবো। তো আমরা চলে যেতেছি আমাদের মূল অঙ্কে। কতে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। যেহেতু ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, এখানে কি করতে বলা হয়েছে? খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো আমরা চলে যাবো ভ্যাট চলতি হিসাবে। ঢাকা 2025 2 2 নং কোশ্চেনের ক। তো প্রথমে আমরা কি করবো? একটা খতিয়ানের জন্য গড় কাটুম। যেহেতু আমার ভ্যাট চলতি হিসাব চাইছে, হিসাব চাইলে আপনার খতিয়ান দেখাইতে দেবো। যদি পরিমাণ চাইতো তো আমি ছকটা না করেও দেখাইতে পারতাম।
হুম, আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল রামেলে দেওয়া আছে কত 40,000 টাকা ডেবিট ব্যালেন্স। ওকে, ডিসেম্বর 31। আচ্ছা, এদিকটা একটু ক্লিয়ার করি। এখানে আমি টিক দিয়ে কি করছি, ব্যালেন্সটা লিখছি, এভাবে দেখাতে পারি। অথবা আমরা এখানে ব্যালেন্সও লিখতে পারি, যেটা ইচ্ছা। ঠিক আছে, ব্যালেন্স কত? 4,000 টাকা। ওকে, এরপর আমরা লিখব ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট, যেটা আমরা আগে পাই সেটা আমরা লিখতে পারি। প্রথমে আমরা লিখি বিক্রয় ভ্যাট। বিক্রয় হিসাব আর কি। বিক্রয় হিসেবে আমি দেখি আমার বিক্রয় কি পরিমাণ টাকা দেওয়া আছে। এবং বিক্রয় হিসাব লেখার আগে আমাদের দেখতে হইব বিক্রয়ের সাথে কোনো লেনদেন যোগ বিয়োগ হইবে কি না, থাকলে বাদ দিয়ে দিতে হইব। কিন্তু অঙ্কটাতে দেখা যেতেছে বিক্রয়ের সাথে কোনো লেনদেন বা কোনো সমন্বয় নাই। তো আমরা কি করবো, যে টাকাটা আছে ওইটা বাদ দিয়ে দেবো। *15। যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আমার আইতেছে বিক্রয় ভ্যাট 45,000 টাকা, বিয়োগ দিলে দেখতেছি ক্রেডিট ফার্স্টটা ভরা হয় 41,000 টাকা। এরপর 31, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তো র মিল আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় দেওয়া আছে 2,76,000 টাকা ক্রয় দেওয়া আছে। বেতনের পরের আইটেমটা 2,76,000 টাকা। এটাও ভাগ 115, *15 দিলে ক্যালকুলেশন করলে আমার এখানে আছে 36,000 টাকা। ওকে, এখানে ভ্যাট চলিত হিসাবের ব্যালেন্স, আমার ক্রেডিট ব্যালেন্স হইতেছে কত? 5,000 টাকা। ওকে, তো আমরা কি করলাম, ভ্যাট চলতি হিসাবটা নির্ণয় করলাম। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে। আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে নিট মোট লাভ 1,00,000 টাকা ধরে নিট লাভ ক্ষতি নির্ণয় করো। তো আমরা ফুল পেজ একটা ঘর কাটি। ফুল পেজ একটা ঘর কাটি। আমার দুইটা কলাম লাগবে। বিবরণ, টাকার জন্য আমরা দুইটা কলামও কাটতে পারি অথবা তিনটাও কাটতে পারি, যেমন ইচ্ছা। বেসিক্যালি আমি দুইটা দিয়ে অঙ্ক করাই, মাঝে মাঝে তিনটাও দিয়ে করাই। ওকে, উম, আমি একবারে ব্যালেন্স শিটের জন্য যে ঘর দরকার হইব রিকোয়ারমেন্ট খত গতে, তো সেটার জন্য আমরা ঘরটা একবার কাইটা নেই। তো ঘর কাটার ঝামেলাটা আমার একটু রিডিউস হইব। বিবরণ, টাকা, টাকা, বিবরণ, টাকা,
টাকা, বিবরণ, টাকা, টাকা, বিবরণ, টাকা, টাকা। ওকে। তো উপরে আমরা লিখি, ফর্মালিটি মেনটেন করি। এটা হলো গিয়া উম, দুইয়ের ক, দুইয়ের ক। ওকে। তো প্রথমে আমরা কি করব, প্রতিষ্ঠানের নাম লিখবো। প্রতিষ্ঠান নাম হলো বারিক ট্রেডিং। বারিক, বারিক ট্রেডিং। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। সালটা উল্লেখ আছে 2024, 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। তো আমরা প্রথমেই লিখব মোট লাভ, প্রশ্নে দেওয়া আছে মোট লাভ। এখানে লিখি আমরা, প্রশ্নে দেওয়া আছে, দেওয়া আছে। কোশ্চেন আমার মোট লাভ দেওয়া আছে কত, 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা আমরা লিখি। ওকে। এইখান থেকে আমরা বাদ দেবো, বাদ দেবো পরিচালন, পরিচালন ব্যয় সমূহ আমরা কি করব, বাদ দেবো। ওকে। তো পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে আমরা অঙ্কের মধ্যে একটু তাকাই। অঙ্কের মধ্যে আমার পরিচালন ব্যয় দেওয়া আছে। প্রথমে আমরা লিখি বেতন। বেতন, আমার বেতন দেওয়া আছে 25,000 টাকা। বেতন দেওয়া আছে কত, 25,000 টাকা। এটার সাথে আমরা যোগ দেবো, যোগ বকেয়া। বেতন আমার র মিলে দেওয়া আছে 10 মাসে 25,000 টাকা। তার মানে 2 মাসের বেতন কি হয়েছে, বকেয়া রয়েছে। 2 মাসের বেতন আমার আসে 5,000 টাকা। কত, 5,000 টাকা যোগ দিলাম। যোগ দিয়ে এখানে লিখলাম কত, 30,000 টাকা আমার মোট বেতন। ওকে। তারপর আমরা লিখব অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, যেটা আমার র মিলে দেওয়া আছে। আমার র মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 30,000 টাকা। এইটার সাথে আমি যোগ দেব, যোগ নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা। আমার নতুন অনাদায়ী পাওনা, আচ্ছা, আমরা এখানে একটু একটা শূন্য বেশি দিছি, কারেকশন করে। ওকে। নতুন অনাদায়ী পাওনা 1,000 টাকা ধরতে হইব, কারণ এখানে আমার সমন্বয় বলছে মোট অনাদায়ী পাওনার পরিমাণ কত হইব, 4,000 টাকা। তো নতুন অনাদায়ী পাওনা 1,000 টাকা ধরলে মোট অনাদায়ী পাওনা কত, আমার 4,000 টাকা হয়। এইখান থেকে আমি সাথে যোগ দেবো, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী হুম, পাওনা
সঞ্চিতি। আমার র মিলে অনাদি পাওনা, র মিলে দেনাদার দেওয়া আছে কত? 50,000 টাকা। এইটার থেকে আমরা বাদ দেবো নতুন অনাদি পাওনা 1,000 টাকা। যেই ব্যালেন্সটা হইব ওই ব্যালেন্সটার উপর আমরা কি করুন, 10% টাকা কি করুন ধরুন। 10% টাকা যদি ধরি, আমার এখানে আইতাছে 4,900 টাকা। 4,900 যোগ করে যদি আমি নিচে নামাই, নিচে নামালে আমার ব্যালেন্স হইতেছে 8,900 টাকা। এই 8,900 টাকা থেকে আমি বাদ দেবো, বাদ পুরাতন, পুরাতন অনাদায়ী পাওনা। আমার পুরাতন অনাদায়ী পাওনা র মিলে দেওয়া আছে 3,000 টাকা। তো 3,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার এখানে ব্যালেন্স আসে 5,000, হ্যাঁ 900 টাকা আসে, ঠিক আছে। এরপর আমরা আমাদের পরবর্তী আইটেমে চলে যাই। হ্যাঁ, যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয়, অবচয় এটা যেন ওয়ার্কিংস দেখালে বেটার, আমি ওয়ার্কিংস দেখাই দিই। তো আমরা এখানে ওয়ার্কিংস অঙ্কের শেষে আমরা দেখাবো। ওয়ার্কিংস অঙ্কের মধ্যে না দেখালে ভালো। তো যেহেতু আমরা এখানে আসি, লেখা শুরু করছি, আমরা একটা একটা ওয়ার্কিংস দেখাই দিই। বকেয়া বেতন, বকেয়া বেতন সমান সমান 25,000 ভাগ 10 গুণ 2 সমান সমান 5,000। 2 নম্বর, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 50,000 বিয়োগ 1,000 গুণ 10% সমান সমান 4,903। ইজারা সম্পত্তির অবচয়, সম্পত্তির অবচয় সমান সমান ইজারা সম্পত্তি আমার দেওয়া আছে কত? 80,000 10 বছরের জন্য, তার মানে 10-এর 1 অংশ। এখানে এটা হচ্ছে আমার 8,000। 3 নম্বর হলো কি আমার যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় আমার দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে 1,00,000 টাকা গুণ 10%। আচ্ছা, একটু আমি র মিলে দেখি যন্ত্রপাতি কত দেওয়া আছে। আমার র মিলে উম, যন্ত্রপাতি দেওয়া আছে 1,00,000, 1,70,000 টাকা র মিলে আমার যন্ত্রপাতি দেওয়া আছে। তো আমি লিখি, তারপর আমি একটু বুঝাই। উম, 1,00,000 টাকার উপরে 10% যোগ আমার 70,000 গুণ 10% ভাগ 12 গুণ 6 যোগ সংস্থাপন ব্যয় হলো কত? 10,000 গুণ 10% ভাগ 12 গুণ 6। সবগুলা ক্যালকুলেশন করলে আমার এখানে আসে কত? ক্যালকুলেশন করলে এখানে আসে আমার 10,000, আর এখানে আছে 7,000। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করি। 10,000 1 2 3 4 যোগ 70,000 গুণ 10 শিফট পার্সেন্ট 7,000
ভাগ 12 গুণ 6, 3,500। 3,500 এখানে যোগ হয় 500, সমান সমান কত? এক। উফ, এখানে আবার একটা শূন্য বসিয়ে দিয়েছি। 1, 2, 3, 4 সমান সমান কত হয়েছে? 14,000। এই যেখানে একটু একটা জিনিস বুঝি আমি, যদি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়ের ক্ষেত্রে কোনো যন্ত্রপাতি যদি আমার সমন্বয়ের ডেট থাকে, ঠিক আছে, 70,000 টাকা যদি ডেট থাকে, তাহলে ধরে নিতে হইব যেই র মিলের যে ইয়ে আছে ওইখানে আমার কি আছে? অন্তর্ভুক্ত আছে। ওইখানে আমার কি আছে? অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ 1,70,000 যেই টাকা আছে, এইখানে আমার কি আছে? 70,000 টাকা কি আছে? যন্ত্রপাতির টাকাটা অন্তর্ভুক্ত হয়। যদি ডেট দেওয়া থাকে তখন এটা ধরতে হইব। ক্লিয়ার? এই জন্য কি করা হয়েছে, যেই র মিলে যে দেওয়া আছে 1,00,000 টাকার উপরে 10% কি করছে আমি অবচয় ধরছি, এবং কি করছি, কি করছি, অবচয় ধরছি। তো আমার যন্ত্রপাতির অবচয় কত? 14,000 টাকা। ওকে। উম, এরপর আমরা আরো কিছু ইয়ে আমরা দেখাই দিই এখানে। এরপর আমার আছে বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ। আমার বকেয়া বিনিয়োগের সুদ দেওয়া আছে এখানে 50,000 গুণ 10%। পুরো বছরে কি করতে হবে? সুদ ধরতে হইব। এখানে আমার কত হইলো? 5,000 টাকা। বকেয়া বিনিয়োগের সুদ কত? 5,000 টাকা। এরপর আরেকটা ওয়ার্কিংস আছে আমার, বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ। আমি ঋণ গ্রহণ করছি কত? 40,000 টাকা। এই 40,000 টাকার 8% কি করতে হবে? আমার সুদ ধরতে হবে 3,200 টাকা। তো ওয়ার্কিংস গুলো আমরা দেখালাম, এখন আমরা অঙ্কে চলে যাই। উম, আচ্ছা, যন্ত্রপাতির অবচয়। উম, এটা আমরা সরাসরি ভাবে দেখা দেবো। ওয়ার্কিংস কত তো দেখালাম, এটা আমরা ওয়ার্কিংস 4। ওয়ার্কিংস 4-এ দেখাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, যন্ত্রপাতির অবচয় কত? 14,000 টাকা। ওকে, আমরা দেখাইলাম। তারপর ইজারা সম্পত্তির অবচয়। ইজারা ইজারা সম্পত্তির ইজারা সম্পত্তির অবচয় 3 নম্বর। এটা হলো ওয়ার্কিংস 1, 2, 3। ইজারা সম্পত্তির অবচয় হইল গিয়ে আমার 8,000 টাকা। ইজারা সম্পত্তির অবচয় কত? 8,000 টাকা। ওকে। এই সবগুলো যদি আমি যোগ করি, 30,000, 5,900, 14,000, 8,000, এগুলো যোগ করলে আমার হইতেছে এখানে 57,000 900 টাকা হইতেছে। তো 57,900 টাকা আমরা বিয়োগ দিলাম উপরের যেই মোট লাভ আছে, বিয়োগ দিলে আমার এখানে হইতেছে 42,000 টাকা। 42,100 টাকা হইতেছে। এইটা হইলো আমার পরিচালন। এটা আমার বেড়াইতেছে পরিচালন মুনাফা। উম, পরিচালন মুনাফা। ওকে। পরিচালন মুনাফা থেকে আমরা সাথে আমরা যোগ দেবো, যোগ অপরিচালন মুনাফা। অপরিচালন আয় আমরা কি করবো? যোগ দেবো। ওকে। এখানে আমার অপরিচালন আয় একটা আইটেম আছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, আমার বিনিয়োগের সুদ কত আছে? 5,000, যেটা আমরা ওয়ার্কিংসে বাইর করছি। ওকে। এটা আমরা ওয়ার্কিংস নাম্বার দেখাই দেবো। বিনিয়োগের সুদ হলো গিয়া আমার 6 নম্বর ওয়ার্কিংস। ওকে। ওয়ার্কিংস 6। ওকে। বিয়োগ করলে আমার এখানে, যোগ করলে আমার এখানে হইতেছে 47,100। এরপর এখান থেকে আমরা বাদ দেবো, বাদ অপরিচালন ব্যয়।
অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে একটা আছে আমার ঋণের সুদ আছে, এটা হলো ওয়ার্কিংস, সাথে আমরা দেখাইছি, ঠিক আছে কত টাকা। ঋণের সুদ দেখালাম 3,200 টাকা, ওকে 3,200 টাকা বাদ, বাদ দিলাম আমার এখানে আছে 43,900 টাকা, ওকে। বাদ দেওয়ার পর যেটা আমার বের হইল, এইটা হইতেছে আমার নিট মুনাফা। তো অঙ্কের মধ্যে আমার নিট মুনাফা বাইর করতে বলছে, এটা হলো আমার কি নিট মুনাফা, ওকে। তো আমরা কি করলাম, করণীয় খ কমপ্লিট করলাম, এখন আমরা করব করণীয় গ, দুইয়ের গ, ঠিক আছে। গতে বলছে আর্থিক অবস্থা বিবরণ তৈরি করা, আংশিক দায় ও মালিকানা সত্ত্ব বের করতে বলছে। তো আমরা লিখি বাড়ির ট্রেডিং, বাড়ির ট্রেডিং আর্থিক অবস্থা বিবরণী, বিবরণী আংশিক, আংশিক 31শে ডিসেম্বর 2024, ওকে। তো আমরা চলে যাই, উম, মালিকানা সত্ত্ব দায় সমূহ আমরা একটা হেডলাইন করে এখানে, মালিকানা সত্ত্ব ও দায় সমূহ দায় সমূহ, নিচে হলো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বর অংশটা আমরা আগে দেখাবো। আচ্ছা, মালিকানা সত্ত্বর নিয়ম হলো গিয়ে প্রথমে আমরা কি দেখাবো, মূলধন। তো আমরা লিখি মূলধন, উম, মূলধন আমার অঙ্কে দেওয়া আছে 3,10,000 টাকা। এটার সাথে আমরা যোগ করবো, যোগ নিট লাভ, নিট লাভ, নিট লাভ আমরা আনছি হলো থেকে, থেকে একটু উল্লেখ করে দিই আমরা, ওকে। থেকে আমার নিট লাভ হইল গিয়া 43,000, দেখি একটু কত আছে, 43,900। তো 43,900 যদি আমি যোগ করি, যোগ করলে যোগ ফল হইতেছে আমার 3,53,900 টাকা হইতেছে আমার কি নিট লাভ, যোগ করার পর মালিকানা সত্ত্ব। এইখান থেকে আমরা বাদ দেবো, বাদ, বাদ যাবে হলে কি আমার উত্তোলন যদি থাকে, অঙ্কটাতে উত্তোলন আছে আমার, উত্তোলন আমার দেওয়া আছে র মিলে 20,000 টাকা, বাদ 20,000 টাকা, এই মাইনাস না দিলে হয়। দেওয়ার পর আমার এখানে হইতেছে 3,33,900 টাকা হইতেছে আমার সমপরি মালিকানা সত্ত্ব। এরপর আমরা লিখবো এখানে আমাদের পরবর্তী হেডলাইন, দীর্ঘমেয়াদী দায়সমূহ, দীর্ঘমেয়াদী দায়সমূহ, ওকে। আমার দীর্ঘমেয়াদী দায় অঙ্কের মধ্যে একটাই দেওয়া আছে যে আমরা লোন গ্রহণ করছিলাম, ওই লোনটা 8% ঋণ, 8% ঋণ আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 40,000 টাকা। এই 40,000 টাকা আমরা সরাসরি দেখাই দিয়েছি সেকেন্ড কলমে, যেহেতু এটার সাথে আমার কি নাই কোনো আর
লেনদেনের কোনো অংশ নাই। এরপর আমরা দেখাবো চলতি দায়, চলতি দায়সমূহ। পরবর্তী হেডলাইন আমার চলতি দায়ের প্রথমে আমরা লিখব প্রদেয় হিসাব। আমাদের অঙ্কে দেওয়া আছে প্রদেয় হিসাব। যদি কোনো সমন্বয় না থাকে সরাসরি সেকেন্ড কলামে দেখাই দেবো। আমার প্রদেয় হিসাব আছে 40,000 টাকা। এরপর আমার বকেয়া বেতন, যেটা সমন্বয়ে আছে। বকেয়া বেতন সমন্বয় না, সরি, বেতন। এটা রেওয়া মিলের সমন্বয় 2 মাসের যে বকেয়া বেতন কি বকেয়া বেতন বাকি আছে আমার কত, 5,000 টাকা। এটা আমরা কি করছিলাম, ওয়ার্কিংস একেবারে করছিলাম। এটা দেখাই দেবো ওয়ার্কিংস 1। এরপর আমরা কি করবো, এখানে দেখাবো বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ। আমরা এটা ওয়ার্কিংস কত দেখাইছিলাম, 7-এ। আমরা দেখাই দিই ওয়ার্কিংস 7, বকেয়া ঋণের সুদ 3,200 টাকা। এরপর আমার ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব। এটা হলো আমার ক থেকে প্রাপ্ত। এটা হলো আমার ক থেকে প্রাপ্ত। ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স ছিল কতে আমার, উম চলে যাই আমরা কতে। কতে কি ছিল, 5,000 টাকা ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স ছিল। এটা আমরা ক থেকে নিছি, ওকে। 5,000 টাকা, ওকে। তো 40,000, 5,000, 32,000, আর সরি 3200 আর 500 যোগ করলে আমার এখানে ব্যালেন্স হয়ে গেছে 53,200। 53,200, ওকে। এখন আমাদের কি করতে হবে, সমাপনী মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় যোগ করলে আমার যোগফল হইতেছে 4,27,100 টাকা। 4,27,100 টাকা। আহ, এইটা আমার বের হইল উম, মোট মোট উম, মালিকানা সত্ত্ব দায়সমূহ। মোট মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। এটা আমার বের হলো মোট মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। তো রিকোয়ারমেন্টে যা যা চাওয়া হয়েছিল সবগুলো আমরা দেখাইলাম। প্রথম চাওয়া হয়েছিল ওই যে ভ্যাট চলতি হিসাব, প্রিভিয়াস ব্যালেন্স দেখে ক্রয়ের উপর ভ্যাট বিক্রয়ের উপর ভ্যাট বের করে আমরা ব্যালেন্সিং করলাম 5,000 টাকা। এরপরে বলা হয়েছিল 1,00,000 টাকা মোট লাভ ধইরা বিশ্ব দায় বিবরণী তৈরি করো। তো আমরা করলাম, তখন আমাদের লাভ হয়েছিল নিট লাভ 43,900 টাকা। এরপরে বলা হয়েছে আর্থিক অবস্থানের বিবরণী তৈরি করো, মালিকানা সত্ত্ব দায় পাশ। তো আমরা মালিকানা সত্ত্ব দায় পাশ বের করলাম। এখানে আমাদের যোগফল হলো 4,27,100। তো আমাদের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস, ঢাকা বোর্ড, কোশ্চেন নাম্বার 2, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।